সুপ্রভাত আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পামেলা। আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল থেকে আমি পড়ছি গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সমগ্র থেকে নেওয়া একটি উপন্যাস ৮ বছর পরে। লেখক শ্রী অদৃশ বর্ধন। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দেবেন, এছাড়া শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন। যারা আমার চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু তাদের উদ্দেশ্যে একটা কথা জানানোর প্রয়োজন মনে করছি। আমার চ্যানেলে অনেক ধরনের অনেক রাইটারের গল্প উপন্যাস রয়েছে, রহস্য গল্প এবং উপন্যাস রয়েছে। আপনারা যদি শুনতে চান তাহলে চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল, আপনারা দয়া করে শুনবেন। তাহলে চলুন আর দেরি করব না, সরাসরি চলে যাচ্ছি গল্পের আসরে। আপনারা দয়া করে আমার সাথে থাকবেন। তাহলে গল্পটা শুরু করি। অধ্যায় ৫। ইন্দ্রনাথ জয়ন্তকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা জয়ন্ত, কোন তিনজন দেখেছিল কুন্তলা শীলকে গলায় স্কার্ফ জড়িয়ে আর কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে যেতে? জয়ন্তর জবাব দিল, সুরেশ দে, চঞ্চল সেন আর চম্পা সাহা। আচ্ছা, সুরেশ দে গিয়েছিল কোন মেয়েটার আঁচল ধরে? অঞ্জনা মল্লিকের আঁচল অথবা ওড়না ধরে। আচ্ছা, তাহলে চঞ্চল সেন কার সাথে গেছিল? চম্পা সাহার সাথে গিয়েছিল। গ্লোরিয়াস! চতুর্ভুজে 4 কোণে 4 মূর্তিমান। সুরেশ অঞ্জনা, চঞ্চল চম্পা। ব্রিলিয়ান্ট! ওহে মৃগাঙ্ক, বিয়ের কত বিপদ দেখেছ? লাভ প্ল্যান ছিল কি? সুরেশ চেয়েছিল অঞ্জনাকে, চঞ্চল চেয়েছিল চম্পাকে। কুন্তলাকে কে চেয়েছিল সেটা ক্রমশ প্রকাশ্য, কিন্তু কুন্তলা নিজে খতম হয়ে গিয়ে লাভ প্ল্যান পুরো ভেস্তে দিল। লাভ প্ল্যান হয়ে গেল ব্ল্যাকমেল প্ল্যান। আই সি করছো অনেক আগে মাই ডিয়ার পুলিশ বন্ধু। তোমরা ডুবে ডুবে জল খাও। বুলডোজার চালানোর জন্যে দরকার এই পয়মালকে, বুঝলে? শ্রীহীন ছিদ্রান্বেষী ইন্দ্রনাথ রুদ্রকে তলব করো। ইন্দ্র, তুই তো দেখছি মুডে এসে গেছিস। হ্যাঁ, মুডে এসে গেছি, কারণ সেই ইন্টারনাল গেম প্ল্যান এখানেও কিন্তু দেখতে হচ্ছে। প্লেটোনিক ক্লাবের যুগে জাহান নামে গেছে সমস্ত কিছু, এখন শুধু অঙ্ক কষো আর গাঁটছড়া বাঁধো। ওফ! আমি প্রতিবাদে ঝড় তুলে বললাম, কবিতা নেই বলে না যা তা বলে যাচ্ছিস, কিন্তু আমাদের বিয়েটা 500% প্লেটোনিক লাভ, তুই বুঝলি? ছিল, এখন আর নেই বলে দুম করে কথা ঘুরিয়ে দিল ইন্দ্রনাথ। তারপর বলল, অঞ্জনা, শুধু এই অঞ্জনা মেয়েটাই এই ব্ল্যাকমেল প্ল্যানের মধ্যে কিন্তু নেই। তাকে রাখা হয়নি কারণ সে দেখেনি কুন্তলা শীলকে বিদায় নিয়ে মরকত ভবন থেকে বেরিয়ে যেতে। সেটা তো ঠিক। তাই সুরেশ দে অবলীলাক্রমে ডিচ করল অঞ্জনাকে। গার্লফ্রেন্ড বই তো নয়, ছুঁড়ে ফেলে দিলেই হলো। সুরেশের দরকার ছিল ব্ল্যাকমেলিংয়ের জন্যে দল ভারী করার, তাই টান দিল চম্পা সাহাকে। চম্পা সাহা ডিচ করল চঞ্চলকে, মালা দিল সুরেশদের গলায়। জয়ন্ত বলল, আহা ইন্দ্র, একটু থাম না, তুফান মেল চালাচ্ছিস তো, একটু দম নে ভাই, আমাকে বলতে দে। বলে জয়ন্ত আবার বলতে শুরু করল, দেখ, চঞ্চল সেনও তো দেখেছিল যে কুন্তলা শীলকে বিদায় নিতে। চম্পা সাহার সাথে ব্ল্যাকমেলে কিন্তু জুটি বাঁধালেই পারত। তার পক্ষে এই জোটটা কিন্তু সহজতর ছিল। চম্পা তার বাগদত্তা, লিগাল মধু মিলনের জন্য প্রস্তুত করেই রেখেছিল নিজেকে। ওরে জয়ন্ত, আচ্ছা একটা কথা বলতো, তথাগত ঘোষ দস্তিদারের চালু বিজনেসে কোন ব্ল্যাকমেলারের ওয়েটটা বেশি? আমার তো মনে হয় সুরেশদের, জুনিয়র এক্সিকিউটিভ সুরেশ দে। দেখ জয়ন্ত, যে জানে ব্যবসার নারী নক্ষত্র, জানে বসের কোথায় কোথায় কন্ট্যাক্ট রয়েছে। কুৎসার মতো মহামারী অস্ত্র প্রয়োগের 16 আনা সুবিধা কিন্তু তারই হাতে, চঞ্চল সেনের হাতে নয়। সে তো অন্য কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভ। অ্যাম আই ক্লিয়ার মাই ফ্রেন্ড? হ্যাঁ, কিন্তু চম্পা সাহা তো একটা ঘুঘু মেয়ে, এই তো।
চঞ্চল সেনকে গেঁথে রেখেছিল ফিউচার সিকিউরিটি আর প্রসপারিটির জন্যে। যেই দেখলো সুরেশ দেখে বড়শিতে গেঁথে রাখলে লাভ বেশি হবে, কারণ সুরেশ বেশি দহন করতে পারবে তথাগত ঘোষ দস্তিদারকে। অমনি বাগদত্তা হওয়ার বাক্য ছাইয়ের গাদায় ছুঁড়ে ফেলে দিয়ে ভিড়ে গেল সুরেশদের সাথে। উফ, আর নাস্টি গেম। দেখ, মেয়েদের কাছে না এই সমস্ত ব্যাপার, বুঝলি জয়ন্ত, মোটেই কিন্তু ন্যাস্টি নয়। এই জন্যেই আমি আইবুড়ো রয়েছি। না, বড় উত্তেজিত হয়ে গেছি। মৃগাঙ্ক, মুখখানা অমন প্যাঁচার মতন করে রাখিস নি ভায়া। কবিতা বৌদি একটা এক্সেপশন। বাহ বাহ বাহ, এই তো তোর মুখে হাসি ফুটেছে। জয়ন্ত, সুরেশদের দোহন চালিয়ে পেয়েছে প্রমোশন প্লাস পুরো বিজনেসের মালিকানা। আর একজন ব্ল্যাকমেলারকে জীবন সঙ্গিনী বানিয়ে নিয়ে আসলে কিসের সঙ্গিনী তা মুখে আটকাচ্ছে, তাই আমি কিছু আর বললাম না। কিন্তু থার্ড ব্ল্যাকমেলার, আই মিন চঞ্চল সেন, দ্য এক্সিকিউটিভ অফ অন্য কোম্পানি, দোহন দৌলতে কি পেয়েছে বলতো? না ইন্দ্রনাথ, সে কিন্তু আর জুনিয়র এক্সিকিউটিভ নেই, নিজেই একটা অ্যাডভার্টাইজিং ফার্ম খুলে বসেছে বম্বেতে। মাই গুডনেস, মানে কুন্তলা সেনের পরলোক প্রস্থানের নিশ্চয়ই 1 বছর পরে? এক্স্যাক্টলি। তাই নাকি? আচ্ছা, তো বিয়ে করেছে? হ্যাঁ। কাকে? অঞ্জনা মল্লিককে নয়, সুরেশদের উচ্ছিষ্টকে। ল্যাঙ্গুয়েজ জয়ন্ত, ল্যাঙ্গুয়েজ। পুলিশের মুখ মাঝে মাঝে বড্ড নোংরা হয়ে যায় কিন্তু। যাই হোক, তাহলে সাম অ্যান্ড সাবস্ট্যান্স কী দাঁড়াচ্ছে? সুরেশ, চঞ্চল, চম্পা, এই 3 জনের অবস্থা ফিরে গেছে কুন্তলা খুন হওয়ার 1 বছর পরে, তাই তো? হ্যাঁ। তাহলে তথাগত ঘোষ দস্তিদারের অবস্থা পড়ে গেছে কুন্তলা খুন হওয়ার 1 বছর পরে। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, একটা কথা বলতো, তথাগত ভদ্রলোক কি বিবাহিত ছিলেন? না। নস্যি নিল ইন্দ্রনাথ। ব্রেনকে একটা ঝাঁকুনি দেওয়া দরকার। উচ্চতর চিন্তার শক্তিকে জোরদার করে নিল ব্রেনের পাতলা গ্রে ম্যাটারের স্তরে। ইন্দ্রনাথ বলছিল, পার্টি ফার্টিতে যাওয়ার সময় একটা অলিখিত সামাজিক নিয়ম কিন্তু মেনে চলতে হয়, জুটি বেঁধে যেতে হয়। কপতিরা মঞ্চে উপস্থিত হয়, নইলে বেমানান ঠেকে, বিশেষ করে ছোট ছোট পার্টিতে। 8 বছর আগে 6 জনের ছোট্ট একটা পার্টিতে এই শোভনতা দেখিয়েছিল সুরেশ আর চঞ্চল। পার্টি বিহারের জন্য লালায়িত হয়েছিল অঞ্জনা এবং চম্পা। তথাগত ঘোষ দস্তিদার কি কুন্তলাকে পার্টি সঙ্গিনী হিসাবে ধরে নিয়েছিলেন? দেখ ইন্দ্র, খবর নিয়ে জেনেছি যে তথাগত ছিলেন কুন্তলার ডাবল বয়সী। 48 হবে বয়স। ওহো বন্ধু, ওতে কিচ্ছু এসে যায় না। অকৃতদার্য ছিলেন, যার সাথে যার মজে মন, কিবা হাড়ি কিবা ডোম, এটা তো একটা কথাতেই আছে। তথাগত কি মনে মনে আকাঙ্ক্ষা করেছিলেন কুন্তলাকে? এটাও একটা চিন্তার বিষয়। প্রজাপতির মতো অ্যাট্রাকটিভ ছিল বলেই তো কুন্তলাকে করা হয়েছিল পার্সোনাল সেক্রেটারি। ডিনারে ডাক দেওয়া কি একটা সিগন্যাল? কিন্তু ইন্দ্র বাপের বয়সী। ওফো, ড্যাশ ইট। হ্যাঁ, তাহলে তো এরকম একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, ওই 3 জন কি এই রসের সম্পর্ক জানতো? না, 3 জনই পয়েন্ট ব্ল্যাঙ্ক সেটা অস্বীকার করেছে। অর্থাৎ? ইন্দ্রনাথ আবার বলল, তথাগতকে আড়াল করে গেছে। রাজার হালে থাকবো অথচ প্রথম রিপুকে দমন করে রাখবো, সেটা কি হয়? হয়, তবে সব ক্ষেত্রে নয়। 15 আনা ক্ষেত্রে ডুবে ডুবে জল খাওয়া হয়, কন্যারাই খাওয়ায়। মুনি ঋষিরা পার পায়নি? তথাগত তো কোন ছাড় রে, আগুন আর ঘি পাশে থাকলেই হলো। ইন্দ্রনাথ, তুই কি উঠবি? দেরি কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চল। জেরার বুলডোজার না চালালেই দেখছি নয়। ইন্দ্রনাথ বলল, কিন্তু অঞ্জনা মেয়েটা যে খঞ্জনার মতো উড়ে গেল। সেই লাভ লেডি যাকে ডিচ করেছিল সুরেশ দে, নিরুদ্দেশ হয়েছে। হ্যাঁ, জয়ন্ত বলল। ইন্দ্রনাথ ভাবিত হয়ে আবার বলল, মূল সিক্রেট নিয়ে উড়ে গেল। মার্ডার সিক্রেট? কুন্তলা যখন মরকত ভবন থেকে বেরিয়ে গিয়ে মরতে চলেছে, তখন অঞ্জনা কোথায় ছিল? একটু চুপ করে থেকে জয়ন্ত বলল,
এই প্রশ্নের আমার মনে হয় জবাব দিতে পারবে কিন্তু একজন, সুরেশ দে, যে ডিচ করেছিল অঞ্জনাকে। কেন করেছিল সেটাও সুরেশের পেট থেকে নিংড়ে কিন্তু বার করতে হবে জয়ন্ত। একটা জিনিস তুইও বুঝেছিস, আমিও বুঝে ফেলেছি, এভিডেন্স একদম নেই, স্রেফ কনফেশনের ওপর কেসটা কিন্তু খাড়া করতে হবে। ইন্দ্র, ইটস আ টাফ জব, শক্ত মুখে বলল জয়ন্ত। হ্যাঁ, মহাজোটটা আমাদের ভাঙতে হবে। এই ব্ল্যাকমেলারের একটা মহাজোট তৈরি হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। আর সেই সঙ্গে মার্ডারারদের স্টিল নার্ভটা একদম গুঁড়িয়ে দিতে হবে। ভেরি ইন্টারেস্টিং, বলে তৃতীয়বার নস্য গ্রহণ সমাপ্ত করল ইন্দ্রনাথ। ডটকমের যুগে ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে। গোটা পৃথিবীটা টেনিস বলের মতো ছোট হয়ে যাচ্ছে, ইন্ডিয়াও তাই। আকাশপথে ক্যালকাটা থেকে গ্রিন টাউন পৌঁছালাম এই জাতীয় ব্যয়বহুল অগ্রগতির জন্যে। আমি ছিনে জোকের মতো পিছনে লেগেছিলাম। এই কেসকে একটা কানাগলি কেস বলা যায়, ব্লাইন্ড লেন কেস। চুটিয়ে তদন্ত হয়েছে, দেওয়ালের সামনে তদন্ত শেষ হয়েছে দীর্ঘ 8 বছর আগে। প্রেতলোকে বসে নিশ্চয়ই অস্থির হয়ে রয়েছে কুন্তলা। তাই প্রেত কৌশলে মালিকে প্রভাবিত করে বাগানের এমন পাথর তুলিয়েছে যার নিচে গচ্ছিত রয়েছে তার অতি প্রিয় দুটি বস্তু, স্কার্ফ আর ব্যাগ। এইরকম ব্যাপার ফ্যান্টাসি গল্প উপন্যাসে মানায়, বাস্তবে যখন ঘটে তখন আমার মতো গল্পকার উদ্ভট কল্পনায় বুঁদ হয়ে থাকতে ভালোবাসে। কিন্তু ইন্দ্রনাথ আর জয়ন্ত তো অন্য পদার্থ দিয়ে গড়া। আকাশপথে যেতে যেতে অদ্ভুত আবিষ্কার আর রহস্যাবৃত পঞ্চরথীকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, আমি শুনে গেছি। অঞ্জনা, চম্পা, সুরেশ, চঞ্চল, তথাগত, এই 5 জনের লাইফ হেল করে ছাড়তে হবে। মহাজোট আমাদের ভাঙতে হবে, তবে যদি পাপিষ্ঠ হত্যাকারীকে হাতকড়ি পরানো যায়, সত্য গোপনের চার্জে পঞ্চরথীকে ফাঁসানো যায়। ওদের লাইন অফ অ্যাকশন আগে থেকেই বলতে চাই না। গ্রিন টাউনের পুলিশ হোমে আমরা গুছিয়ে বসতে না বসতেই ভয়ঙ্কর পাত্র এলো হনহনিয়ে। সত্যি একটা নিকষ দৈত্য এবং বিকট। বললে সে দম্ভের শোভা প্রদর্শন করার পর, স্যার, জয়ন্তকে বলছিল, স্যার আপনার ইনস্ট্রাকশন ক্যারি আউট করতে পারলাম না স্যার। কোন ইনস্ট্রাকশন? জয়ন্ত তখন সিক্রেট চিফের পোজ নিয়ে ফেলেছে। স্যার, অঞ্জনা মল্লিকের বর্তমান ঠিকানাটা স্যার জোগাড় করতে পারলাম না। 8 বছর আগেও তো আপনি পাননি, রিপোর্টে তো আমি কিছু দেখিনি। না স্যার, তখন তেমনভাবে খুঁজিনি। মানে? মানে স্যার, ওই 4 জন যখন একই স্টেটমেন্ট দিলেন, মানে তখন আর অঞ্জনা মল্লিককে নিয়ে খুব একটা মাথা ঘামায়নি স্যার। আপনি 6টা স্টেটমেন্ট আমাকে পড়িয়েছেন, কুন্তলার বাবার, কুন্তলার মায়ের, সুরেশের, চঞ্চলের, চম্পার আর তথাগতর। আজ্ঞে স্যার। কিন্তু আপনি বলছেন যে অঞ্জনা স্টেটমেন্ট আপনি নেননি। না স্যার, তাকে আর পাওয়াই যায়নি। আপনি একটু আগে বললেন যে অঞ্জনা মল্লিককে নিয়ে আপনি খুব একটা মাথা ঘামাননি। হ্যাঁ স্যার, বলেছি। খুব একটা শব্দ দুটোর ওপর একটু জোর দিলেন। হ্যাঁ স্যার, দিয়েছি। কেন দিলেন? মেয়েটা স্যার কল গার্ল ছিল। কল গার্ল? ইয়েস স্যার, গ্রিন টাউন ইন্ডাস্ট্রিয়াল টাউন স্যার। এখানে ওই জিনিসের আকচার দরকার হয়, মানে একটা কল গার্ল হোমও রয়েছে স্যার। তা অঞ্জনা যে কল গার্ল সেটা আপনি কি করে জানলেন? স্যার, সুরেশ দে বলেছেন, ওর কাছে আমি ঠিকানাটা চেয়েছিলাম, তো পার্টিতে যাওয়ার জন্যে বুক করেছিলেন উনি অঞ্জনাকে। আই সি। তা আপনি গিয়েছিলেন কল গার্ল হোমে? হ্যাঁ স্যার, পাইনি অঞ্জনাকে, পাখি উড়ে চলে গিয়েছিল স্যার। ওই বাইরের বোর্ডে লেখা আছে লেডিস হোস্টেল, আসলে মানে যাকগে স্যার, ওই বোর্ডাররা মাঝে মাঝে সব উড়ে যায় আর কি। তা কোথায় যায় সেটা নিশ্চয় রেজিস্ট্রিতে লিখে যায়। লেখা আছে স্যার ক্যালকাটা, আর কিচ্ছু বেশি না। জয়ন্ত গুম হয়ে রইল, ভয়ঙ্কর দাঁড়িয়ে রয়েছে, আর চোখে ইন্দ্রনাথকে দেখছে। ওর যা চেহারা দেখেই মালুম হয় বস্তুটা কি।
আমি একটা নেহাতি ছাপোষা বাঙালি, আমাকে একবারের বেশি দুবার দেখার দরকার হয় না। দুম করে ভয়ঙ্কর বলে উঠল, স্যার ইনি তো ইন্দ্রনাথ রুদ্র, তাই না স্যার? জয়ন্ত মুখ খোলার আগেই হেসে ফেলে ইন্দ্রনাথ বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সেই অধম। আর ইনি আমাকে দেখিয়ে প্রখ্যাত লেখক মৃগাঙ্ক রায়। আপনি বসুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় না, বসুন আপনি। কুন্তলার কেস আপনি ব্রেক থ্রু করছেন আমি শুনেছি, আপনাকে অভিনন্দন। দেখে শেখা উচিত আজকালকার অফিসারদের। অঞ্জনার স্টেটমেন্ট নেননি তাকে পাননি বলে। আচ্ছা, তথাগত কি বলছেন রিপোর্টে? পড়বেন স্যার, বলে ব্রিফকেস খুলতে গেল ভয়ঙ্কর। ইন্দ্রনাথ বলল, না না, আপনি আপনি এক কাজ করুন, আপনি মুখে বলুন। টাইম ইজ ফার্স্ট, লাইফ ইজ শর্ট। স্যার স্যার কথায় মানে কুন্তলা যখন বিদায় নিচ্ছে উনি তখন প্রাইভেট চেম্বারে ছিলেন স্যার। প্রাইভেট চেম্বার মানে অফিস রুম? আজ্ঞে হ্যাঁ স্যার, চিঠির ডিকটেশন উনি দিয়েছিলেন ওই ঘরে বসে। অঞ্জনা তখন ওই ঘরেই ছিল। তা কুন্তলা চলে যাওয়ার পরেও ছিল? হ্যাঁ স্যার। আই সি। তাই কুন্তলাকে বেরিয়ে যেতে দেখেছে শুধু তিনজন, সুরেশ, চঞ্চল আর চম্পা। তাই তিনজনের স্টেটমেন্ট আলাদাভাবে নিয়ে ভেরিফাই করে আপনি দেখেছেন যে একই কথা তিনজনেই বলেছে। ইয়েস স্যার। ইন্দ্রনাথ খুব আস্তে আস্তে বলল, অঞ্জনা তখনও প্রাইভেট চেম্বারে বসে রইল? হ্যাঁ স্যার, তিনজন তো সেটাই বলছে, মানে তথাগত। শুনেছি। আপনি অঞ্জনার ঠিকানা জোগাড় করলেন পরের দিন সুরেশের কাছ থেকে? হ্যাঁ স্যার, তখন মানে রাত নেমেছে। তা আপনি অঞ্জনাকে খুঁজতে গেলেন কখন? স্যার তার পরের দিন সকালে। তো আমি গিয়ে শুনলাম মানে তার আগের দিন রাত্রে, মানে আমি যখন মরকত ভবনে রয়েছি তখন অঞ্জনা মল্লিক লেডিস হোস্টেল ছেড়ে দিয়ে চলে গেছেন। চোখের পাতা পড়ল না ইন্দ্রনাথের। ইন্দ্রনাথ বলল, আপনি যখন তদন্ত করছিলেন তখন ঠিক কটা বাজে, মানে কটা পর্যন্ত আপনি ছিলেন মরকত ভবনে? স্যার রাত প্রায় 9টা পর্যন্ত তো হবেই। তা অঞ্জনা চলে গেল কটায়, মানে রেজিস্টারের সময় আপনি নিশ্চয়ই দেখেছেন? হ্যাঁ স্যার দেখেছি, রাত 10টা। রাত 10টা? মানে আপনার কোনো খটকা লাগেনি? আর চোখে জয়ন্তকে দেখে নিয়ে ভয়ঙ্কর বলল, হ্যাঁ হ্যাঁ স্যার, আমার লেগেছিল, মানে আমার মনে হয়েছিল মানে নিশ্চয়ই কেউ মরকত ভবন থেকে টেলিফোনে ওয়ার্নিং দিয়েছিল অঞ্জনাকে। কারেক্ট। আপনি তাই অঞ্জনাকে গরু খোঁজার মতো খুঁজছিলেন। স্যার হদিশ পেলে তো খুঁজবো, বিশাল কলকাতায় কোথায় যে গেল। তা এসেছিল কোথা থেকে, মানে রেজিস্টারে কি লিখেছিল? স্যার কলকাতা থেকে। ব্যাস? নো ঠিকানা? নো ঠিকানা স্যার। তা বয়স কত ছিল অঞ্জনার, মানে তখন বয়স কত ছিল, আপনি খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ স্যার খোঁজ নিয়েছিলাম, 24, মানে কুন্তলারই সমবয়সী। আচ্ছা একটা বিষয় কিন্তু আপনি মনে হয় খোঁজ নেননি। সচকিত হলো ভয়ঙ্কর পাত্র এবং জয়ন্ত। ইন্দ্রনাথ বলল, টেলিফোন কি রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো টেলিফোন। আচ্ছা একটা কাজ করুন তো, রেল স্টেশনে টেলিফোন নিশ্চয়ই রয়েছে, তো সেখানে একটু ফোন করে জিজ্ঞাসা করুন তো রাত 10টার পর কলকাতার কোনো ট্রেন রয়েছে কি না, 8 বছর আগে ছিল কি না। 5 মিনিট পরে রিসিভার নামিয়ে রেখে শুকনো মুখে লাল চোখ আরও লাল করে তাকিয়ে রইল ভয়ঙ্কর পাত্র। কণ্ঠে মধু ঝরিয়ে ইন্দ্রনাথ বলল, মাথা গরম করবেন না। কলগার্লের মতো বিত্তহীন কন্যা যদি কলকাতায় যেত রাত 10টার পর তাহলে নিশ্চয় গাড়ি নিত না, প্লেনেও চাপতো না। যদিও অত রাতে প্রাইভেট প্লেনের কিন্তু প্রশ্ন ওঠে না, যেত ট্রেনে, কিন্তু ট্রেন ছিল না রাতে। তাহলে কি দাঁড়ালো, অঞ্জনা গ্রিন টাউনেই ছিল। জয়ন্ত গম্ভীর স্বরে বলল, কি ব্যাপার মিস্টার পাত্র, অন্য কোনো বাড়িতে লুকিয়েছিল পুলিশের ভয়, আর আপনার মতো করিতকর্মা একজন অফিসার সেটা আজও করলেন না? ভয়ঙ্করের 6 ফুট বপু যেন কুঁচকে গেল এই দাবরানিতে। ইন্দ্রনাথের কণ্ঠে কিন্তু সুধার ক্ষরণ অব্যাহত রইল। ইন্দ্রনাথ বলল, আসলে জয়ন্ত, ওর তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছিল তিনজনের হুবহু এক স্টেটমেন্টের জোরে। এটা স্বাভাবিক,
খুবই স্বাভাবিক। তদন্তকে কানাগলিতে নিয়ে গিয়ে ফেলা হয়েছে, ইচ্ছাকৃত ব্যাপার, একই রকম স্টেটমেন্ট দিয়ে, যাতে অঞ্জনাকে জেরা করার জেদ না চাপে মাথায়। তবুও আপনি রুটিন মাফিক দৌড়েছিলেন, ফর্মাল তদন্ত পদ্ধতি আপনি ফলো করেছিলেন। চারজনই সেটা আন্দাজ করেছিল, তাই টেলিফোন করে সরিয়ে দিয়েছিল অঞ্জনাকে। জয়ন্ত বলে উঠল, সরিয়ে নিয়েছিল? হিউম্যান? হ্যাঁ, অঞ্জনা আশ্রয় নিয়েছিল এই চারজনের কারো একজনের বাড়িতে। শেল্টার দিয়েছিল চারজনের একজন? হ্যাঁ বন্ধু, তাই। কিন্তু স্যার, বলে উঠল ভয়ঙ্কর পাত্র, স্যার সুরেশ, চঞ্চল, চম্পা তিনজনেই তো থাকতো স্যার ছোট ছোট ফ্ল্যাটে। 3টে ফ্ল্যাটই আচমকা একই সঙ্গে লোক পাঠিয়েছিলাম তন্ন তন্ন করে দেখার জন্যে। একই সঙ্গে স্যার 3টে ফ্ল্যাটও সার্চ করা হয়েছে এবং মরকত ভবনও সার্চ করা হয়েছে ফ্ল্যাটের সাথে সাথে। তো মার্ডার অস্ত্রের সন্ধানও করা হয়েছিল, মানে কোথাও যদি কোনো ক্লু পাওয়া যায় সেই আশায়। কিন্তু স্যার, প্রাসাদ বললেও তো চলে মরকত ভবনকে, নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। ইন্দ্রনাথ আবার জিজ্ঞাসা করল, আচ্ছা, মরকত ভবনে কি অনেকগুলো ঘর? হ্যাঁ স্যার, ওখানে তো অনেকগুলোই ঘর। তাহলে একটা মেয়েকে লুকিয়ে রাখা কি অসম্ভব? না স্যার, মোটেই নয়। হ্যাঁ স্যার, এইটা তো আমি খেয়াল করিনি। হ্যাঁ, করলেও ধরুন বাড়িটাকে ওয়াচ করাতেন দিনের পর দিন, রাতের পর রাত, কিন্তু আপনি কি করে অঞ্জনাকে চিনতেন? তাকে তো কেউ দেখেননি, আপনারা কেউ দেখেননি। বাড়ির কাজের লোক সাজিয়ে যদি রাখা যেত বা রাখা হতো, বাড়ির সবার কানে যদি মন্ত্র বর্ষণ করে তাকে কাজের লোক বলে চালানো হতো, আপনার 24 আওয়ার্স ওয়াচ ভস্যে ঘি ঢালার কিন্তু সামিল হতো। মুখ চুন করে চেয়ে রইল ভয়ঙ্কর পাত্র। সুপিরিয়রের গাম্ভীর্য বজায় রেখে জয়ন্ত বলল, মহাজোট ইন্দ্রনাথ, মহাজোট। অধ্যায় 6। এখন ইলেকট্রিক গেমের যুগ এসেছে। ডাংগুলি, লাট্টু, মার্বেল, গুলি খেলার যুগ চলে গেছে। খেলতে দিলেও ছোঁয় না 5 বছরের বাচ্চারা, কিন্তু কম্পিউটার গেমে মাস্টার এক একজন, দেখলে সত্যি অবাক হতে হয়। একটু বড় হয়ে আমরা খেলতাম মিউজিক্যাল চেয়ার খেলা। কলের গানের রেকর্ড চালিয়ে দিয়ে বসতাম গোল হয়ে। একজন একজন করে নেচে নেচে বৃত্ত ছেড়ে বেরিয়ে যেতাম গানের তালে তালে। শূন্য চেয়ার দখল করতে হতো আরেকজনকে নেচে নেচে এসে। এই কেসে সেই মিউজিক্যাল চেয়ারের খেলা দেখছি। নেচে নেচে বেরিয়ে গেল 4 জন, 5ম জন হাওয়া হয়ে গেল নিমেষে। পুরুষ বন্ধু পরিত্যক্তা বলে, নাকি কোনো অন্য কারণ রয়েছে? জিগস পাজেলের চাবিকাঠি রয়েছে তার কাছে, কিন্তু সে কোথায়? মর্তলোকে না শূন্য লোকে? তথাগতর বাড়ির দিকে ধাবমান গাড়িতে বসে মিনমিন করে আমার আনাড়িপনা দেখিয়েছিলাম ইন্দ্রনাথের কাছে, অস্বাভাবিক গম্ভীর হয়ে থাকা সত্ত্বেও। হীরক কঠিন চোখে ও শুধু আমার দিকে তাকিয়েছিল। 2 মণিতে দেখেছিলাম বিপুল শক্তির সঞ্চয়। নিরুত্তর থেকেছে, কাজেই আমিও চুপ মেরে গিয়েছিলাম। যদিও এই রাজ্যের প্রশাসন কেন্দ্রর নাম রাইটার্স বিল্ডিং, তবুও রাইটারদের কোনো কদর নেই। কবিদের যদিও বা আছে, রাইটারদের কিচ্ছু নেই। কবিদের বলা যায় সর্বজ্ঞ, ক্রান্তদর্শী, নিপুণ, কুশল, বাগ্মী, চিন্তাশীল, ভাবুক ইত্যাদি। কিন্তু লেখকদের খুব জোর বলা যায় কলমচি অথবা কেরানি। রাইটার্স বিল্ডিংয়ের নাম কেন হবে না লেখক কুঠি? এই নিয়ে আন্দোলন করা দরকার। আমার প্রতি ইন্দ্রনাথের সেদিনে সেই অবজ্ঞা চাহনির ফলে অপ্রাসঙ্গিক এই বিষয়গুলো মনের মধ্যে ভিড় করে এসেছিল। ভয়ঙ্কর পাত্র নিশ্চয় পুলিশি টেলিপ্যাথির দৌলতে সেটা আন্দাজও করেছিল। তাই আচমকা প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলে গেল কবুতর কণ্ঠে। তথাগত নামধারী একজন বিপুল বিত্তবান পুরুষ প্রবর, বর্তমানে সে নিকেতনের অধিকারী। সেটি তিনি খরিদ করেছিলেন 15 লাখ টাকায়। এই কলকারখানা আর খনি অঞ্চলে 15 লাখ খসিয়ে বাড়ি কিনতে গেলে তহবিলের জোর থাকা চাই। কিনেছেন 7 বছর আগে, কুন্তলা তিরোধানের 1 বছর পরে। বাড়িটাকে রাখাও হয়েছে বড়লোকি কায়দায়, ছোট কিন্তু ছিমছাম।
মেনটেনেন্সের পিছনে বিস্তর খরচ, কিন্তু গায়ে লাগে না তথাগতর। বাগান লন ঝকঝক করছে প্রতিটা জায়গা, কোথাও আগাছা নেই, শুকনো পাতার স্তূপও নেই, খরচের মা বাপ নেই, কিন্তু চালিয়ে তো যাচ্ছেন। অনেকক্ষণ চুপচাপ শোনার পর ইন্দ্রনাথ বলেছিল, হ্যাঁ বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। গত 7 বছর জোরে যারা তথাগত ভদ্রলোকের গলায় গামছা দিয়ে নিংড়ে টাকা নিয়ে চলছে, তারা তথাগতকে নিঃস্ব করতে কিন্তু পারেনি। হ্যাঁ স্যার, যা নিয়েছে সেটাও কিন্তু কম নয়। দেখুন, কথায় কথায় স্যার বলবেন না। কি বলবো স্যার, ওটা একটা মুদ্রা দোষ। সুপিরিয়র ট্যালেন্ট দেখলেই স্যার হুজুর এই সমস্ত না বলে থাকতে পারি না। আহা কি মুশকিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা হোক বলুন স্যার, বলুন যা ইচ্ছে বলুন। হ্যাঁ, যেটা বলছিলাম, যা নিয়েছে সেটা কিন্তু কম নয়। যাই হোক, কি করে কম হবে আপনি বলুন স্যার। মরকত ভবন প্রাসাদটা কি কম টাকায় ছেড়েছেন? কিনেছে তো মিশনারিদের একটা অর্গানাইজেশন, ফরেন মানি। গ্রিন টাউনে অমন বাড়ি আর দুখানা আপনি পাবেন না স্যার। 30 বিঘে জমির ওপর বাগান, মাঠ, নকল পাহাড়, প্রাসাদ সমস্ত কিছু রয়েছে। 60 লাখ। 7 বছর আগে 60 লাখ। ওহ, নো জোক। 60 লাখ এ পকেটে ঢুকেছে, 15 লাখ ও পকেট থেকে বেরিয়ে গেছে। তাহলে 45 লাখ তো এখনও হাতে রয়েছে স্যার। আচ্ছা, সুরেশ দে কি এখনও ছোট ফ্ল্যাটে থাকে? ইন্দ্রনাথের প্রশ্ন। মোটেই না স্যার, এখন তার অবস্থান একটা বাংলো প্যাটার্নের দোতলা বাড়িতে। গ্যারেজ, বাগান, মালি সমস্ত কিছু রয়েছে স্যার। সেই বাড়ির দামও কম নয়। কেনা না ভাড়া নেওয়া? না স্যার, কেনা। তা কত দাম? আমার ইনফরমারের খবর যদি ঠিক হয় তাহলে স্যার 10 লাখ তো হবেই। কবে? কুন্তলা মৃত্যুর 1 বছর পরে। তার মানে মরকত ভবন বিক্রির পরে? ইয়েস স্যার। সুরেশ দে চলে এলো ফ্ল্যাট বাড়ি ছেড়ে বড় বাড়িতে। তথাগত ঘোষ দস্তিদার চলে গেলেন প্রাসাদ ছেড়ে ছোট বাড়িতে। সত্যি, এই পৃথিবীর সবচাইতে নোংরা ক্রাইম হলো ব্ল্যাকমেলিং, ইন্দ্রনাথ বলল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে জয়ন্ত বলল, করা হচ্ছে 5 জনের একজনকে, কিন্তু সত্য গোপন করে গেছে 4 জন। একজন নিরুদ্দেশ। অর্থ হচ্ছে অতিশয় স্পষ্ট। হ্যাঁ, জলের মতো পরিষ্কার। আমাদের টার্গেট এখন তথাগত ঘোষ দস্তিদার। তার আগে একটা কাজ বাকি। জয়ন্ত কুন্তলা শীলের ডেড বডি যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটায় আমি কিন্তু আগে একবার যেতে চাই। জয়ন্ত কথা বলার আগেই ড্রাইভারকে হুকুম দিল ভয়ঙ্কর। জায়গাটা আর নিরালা নেই। আগে ছিল শহর, একটু দূরে খনি অঞ্চলের দিকে যাওয়ার পথে। এখন সেখানে 6 লেন হাইওয়ে তৈরি হয়ে গেছে। ব্রিজের তলা দিয়ে নিরন্তর গাড়ি ছুটে চলেছে। আমরা দাঁড়িয়ে আছি এই ব্রিজের ওপর। হেঁট হয়ে ইন্দ্রনাথ বলল, কোথায় গেল সেই পার্কিং স্পেস? হাইওয়ে স্যার গিলে নিয়েছে, ভয়ঙ্করের জবাব। চারিদিকে তো কোনো ঝোপও দেখছি না। ব্যাগ আর স্কার্ফ খুঁজেছিলেন? যেখানে যেখানে খুঁজেছিলাম স্যার সমস্ত সাফ করে নিয়েছে হাইওয়ে। ছোট্ট নিঃশ্বাস ফেলল ইন্দ্রনাথ। আমার ক্ষেত্রে বুকটা মোচড় দিয়ে উঠল। 8 বছর আগে, মাত্র 8 বছর আগে, যেখানে মরদেহ রেখে ওপারে চলে গিয়েছিল 24 বছরের প্রাণবন্ত মেয়েটা, সেই জায়গাটা দেখতেও পেলাম না। সময় সত্যি সব মুছে দেয়। ইন্দ্রনাথ বলল, আচ্ছা ঠিক আছে, এবার দেখব মরকত ভবন, মানে এখনকার নার্সিংহোম। সে এক প্যালেস বটে। নবাবী রুচি থাকলে এমন বাসস্থান বানানো যায়। বাদশাহী বাগিচায় কাজ করছিল একজন মালি। গাড়ির মধ্যে বসে ইন্দ্রনাথ বলল, এই লোকটাই কি পাথর তুলে ব্যাগ আর স্কার্ফ পেয়েছিল? হ্যাঁ স্যার, ডাকবো? না, এখন থাক, আগে সুরেশ দে। স্মার্ট বাড়ি কিনেছে বটে সুরেশ দে, ভয়ঙ্কর বাড়িয়ে কিছু বলেনি। 10 লাখ ন্যায্য দাম। স্থপতির বাহাদুরি রয়েছে। যেন রাজপুতানার বুক থেকে এই বাড়ি উড়িয়ে এনে বসানো হচ্ছে এই বন আর খনি অঞ্চলের ফ্যাক্টরি মহলে।
এই 10 লাখ বেরিয়েছে তথাগতর পকেট থেকে, আদায় করেছে সুরেশ দে কোম্পানির সর্বেসর্বা অবস্থায় না পৌঁছাতেই। কুন্তলা মরে গিয়ে কপাল ফিরিয়ে দিয়েছে সুরেশের অনেক দিক থেকে। তথাগতর বিজনেস কবজা করেছে, চঞ্চল সেনের বাগদত্তাকে হরণ করেছে। চম্পা সাহা, মহাজোটের বড় শরিক এই চম্পা সাহা, অনায়াসে ডিচ করেছে চঞ্চল সেনকে। কণ্ঠলগ্না হয়েছে সুরেশদের, দর কষাকষি হয়েছিল ভালোভাবেই। আমার মতন ইন্দ্রনাথের মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল ব্রিজে উঠে জায়গাটা দেখতে না পাওয়ায়। যেখানে ভোর 4টের সময় লরি চালক এসে দেখেছিল ছোট্ট ফিয়াট গাড়ির চালকের আসনে বসে দুচোখ খুলে কুন্তলা শীলকে। এরপর ইন্দ্রনাথ খুব আস্তে আস্তে জিজ্ঞাসা করল ভয়ঙ্করকে, আচ্ছা মিস্টার পাত্র, চম্পা সাহা সুরেশ দেকে ছিনিয়ে নিয়েছিল অঞ্জনা মল্লিকের কাছ থেকে, না সুরেশ দে চম্পা সাহাকে ছিনিয়ে নিয়েছিল চঞ্চল সেনের কাছ থেকে? সেটা কিন্তু পরিষ্কার করা যেত যদি পাওয়া যেত অঞ্জনা মল্লিককে। আপনার কি মনে হয়? স্যার, আমাদের পুরোপুরি ব্যাড লাক, তবে আমার মনে হয় বার্গেনিংটা বেশ ভালোই হয়েছিল। আচ্ছা, আপনি অঞ্জনা মল্লিককে তো দেখেননি? নো স্যার। বাকি দুটো মেয়েকে তো আপনি দেখেছিলেন। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, 3 কন্যের মধ্যে সবচেয়ে সুন্দরী কে ছিল? স্যার, অঞ্জনা মল্লিক, চম্পা সাহা আর কুন্তলা শীল। ইনফরমেশন যা পেয়েছি তার জোরে বলা যায় যে সবচাইতে গ্ল্যামারাস গার্ল ছিল অঞ্জনা মল্লিক। গ্ল্যামারাস? গুড। তখন তার বয়স 24 বছর। হ্যাঁ স্যার। আচ্ছা, সুন্দরী কে ছিল, মানে রিয়েল বিউটি? স্যার, চম্পা সাহা, চেহারায় আর মনের জোরে বেশ শক্ত। কুন্তলা শীল এই 3 জনের মধ্যে সবচাইতে কম পয়েন্ট পাচ্ছে বিউটি কন্টেস্টে, তাই তো? হ্যাঁ স্যার, বিউটি কন্টেস্ট বলেছেন স্যার, ভালোই। 8 বছর আগে অবশ্য এইভাবে হাটে রূপ দেখানোর রেয়াজ ছিল না। থাকলে চম্পা সাহা মিস গ্রিন টাউন হতে পারত, কি বলেন? জবাব না দিয়ে জানলার দিকে আঙুল তুলে বাইরে দেখালো ভয়ঙ্কর। চম্পা সাহা এখন চম্পা দে। গেট পেরিয়ে বেরিয়ে এসেছে একটা পারফেক্ট বিউটি। অপ্সরাদের নাকি বয়স বাড়ে না। এই নারী রত্নকে দেখেও 32 বছর বয়স বলা যাবে না। ফটক পেরিয়ে এসে থমকে দাঁড়িয়েছে, হাতের শপিং বাস্কেটে চোখ নামিয়ে দেখছে। নিশ্চয়ই ভুল করে কিছু বাড়িতে ফেলে এসেছে। হাত ঢুকিয়ে দেখল, কিন্তু পেল না। পর মুহূর্তে ঘুরে গিয়ে ফের ফটক পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই গাড়ি বারান্দার তলা থেকে হনহনিয়ে এগিয়ে এলো এক উত্তম কান্তি ভদ্রলোক। সুগঠন আকৃতি, পরনে সিল্কের পায়জামা আর পাঞ্জাবি, বোতাম নিশ্চয় হীরের। বাড়ির ভেতরে 8 পৌরে পোশাক যার এতটা মূল্যবান তার পকেটের রেস্ত আন্দাজ করা কঠিন নয়। বলিষ্ঠ তার ব্যক্তিত্ব, প্রতি পদক্ষেপে বিধৃত অহংভাব, কর্তৃত্ব, আত্মবিশ্বাস। কানের পাশে আস্তে আস্তে ভয়ঙ্কর বলল, স্যার, সুরেশ দে। চম্পার দিকে হাত বাড়িয়েছে সুরেশ, হাতে খান কয়েক খাম। আনতে ভুলে গিয়েছিল চম্পা। সুরেশ নিজেই বেরিয়ে এসে গছিয়ে দিল চম্পার হাতে। চম্পা রাখল শপিং বাস্কেটে, একটু হাসল। বিউটির বিদ্যুৎ খেলে গেল বাগান পথে। দীর্ঘ পদক্ষেপে এই আমি ব্যক্তিত্ব ঢুকে গেল বাড়ির মধ্যে। বাগান পথ বুঝি কৃতার্থ হয়ে গেল তার চরণ স্পর্শে। বাতাসের সুরে ইন্দ্রনাথ বলে উঠল, এবার তথাগত ঘোষ দস্তিদার। মরকত ভবনের তুলনায় এই বাড়িকে একটা কটেজ বললেই ভালো হয়, কিন্তু তা কুবের কটেজ। সদর দরজা খুলে ধরল যে ভদ্রমহিলা, তার বয়স 30-এর নিচে নয়, 35-এর ওপরেও নয়। পরনে পিঙ্ক কালারের টেলার মেড সালোয়ার কামিজ। বিউটি সেলুনের ছোঁয়া রয়েছে। চাহনি শক্ত, ভারী চেহারা, কিন্তু নিরেট। মাপজোক সঠিক। তনু ঘিরে একটা অদৃশ্য আকর্ষণ। চটক আর চমকে পোক্ত। 2 চোখ যেন দুটো বৈদুর্যমণি, ঈষৎ ধূসর। তথাগত ঘোষ দস্তিদারের জীবনে অন্য এক নারী,
ভয়ঙ্কর পাত্রর মুখ দেখে সেটা আমি বুঝেছিলাম, পরে ওর মুখে শুনেছিলাম। জবরদস্ত টাইপের এই নারীকে 8 বছর আগে সে দেখেনি। দরজা জুড়ে দাঁড়িয়ে রইল কৃষ্ণকায়া মহিলা। পুলিশ দেখে একদম ভয় পায়নি, বরং আরও একটু কড়া হয়েছিল চৌকোনো চোয়াল, একটু স্ফীত হয়েছিল নাকের পাটা, বাঁশের মতো নাক, শানিত ঈষৎ বক্র, টিয়া পাখির চঞ্চুর মতো। রাশভারী গলায় বলেছিল ভয়ঙ্কর পাত্র, আচ্ছা, তথাগত ঘোষদস্তিদার কি আছেন? হ্যাঁ, আছেন। শঙ্খধ্বনির স্বরে আপ্যায়নের লেশমাত্র নেই। আমরা একটু দেখা করতে চাই। ঠিক আছে, একটু দাঁড়ান। ভদ্রমহিলা বিশালাকায় হলেও আবেদনময়ী, 30 বয়সেও। নিয়মিত প্রসাধন পারিপাট্যের চর্চা রয়েছে। মেয়েরা 20-তে বুড়ি, কিন্তু এই ভদ্রমহিলা তার ব্যতিক্রম। প্রথম রিপুর প্রতি প্রীতি রয়েছে, চোখে ম্যাগনেটের সেই আকর্ষণ। ব্যতিক্রমী ব্যক্তিত্বের দিক থেকেও বটে। ভয়ঙ্কর পাত্র রাবণ রাজার বংশধর বললে অত্যুক্তি হয় না, কিন্তু তাকেও কেয়ার করল না ভদ্রমহিলা। চৌকাঠ পেরোতে দিল না, সদর দরজা মুখের ওপর বন্ধ করে দিল। আমরা 4 মূর্তিমান বাইরে বোকা চন্দরের মতো দাঁড়িয়ে রইলাম। ভদ্রমহিলা নারী আন্দোলন করে কিনা জানা নেই, তবে পুরুষ যাত্রাকে নিচে রাখতে জানে। ব্যক্তিত্ব আর বড়তনুর প্রতিটি পরমাণু দিয়ে গঠিত, যদিও সীমান্তে নেই সিঁদুর রেখা। মৃদুস্বরে ইন্দ্রনাথ বলল, জিজ্ঞাসা করতে গেল তথাগতকে পুলিশের সামনাসামনি হবে কিনা। জয়ন্ত উৎকট গম্ভীর হয়ে বলল, হয়তো কিছু জিনিসপত্র সরিয়ে রাখতে গেল, হঠাৎ হানা দিয়েছি তো। ভয়ঙ্করে সুচিন্তিত মন্তব্য শোনা গেল, কিন্তু স্যার চমকে তো গেল না। খুলে গেল হঠাৎ সদর দরজা। নিখুঁত অবয়বী কৃষ্ণকায়া ভদ্রমহিলা ফের আবির্ভূত হয়েছে দরজা জুড়ে। শঙ্খকণ্ঠে বলল, আপনারা আসুন। বড় কম কথার মানুষ বটে এই মহিলা, কথায় নয় স্বরে। ওই শঙ্খ সুর দিয়ে পুরুষের শরীরে শিহরণ জাগাতে পারে। কবিতা ক্ষিপ্ত হবে আমি জানি, কিন্তু যা সত্যি তা গোপন করি কীভাবে। আমাদের স্বাগতম জানালো বৈদুর্যমণি অক্ষী অধিকারিণী, কিন্তু দরজা ছেড়ে সরে দাঁড়ালো না। শঙ্খ স্বরে কাটা কাটাভাবে বলল, উনি রেস্ট নিচ্ছেন, তবু আপনারা দেখা করবেন। বলে থামল। বৈদুর্য চক্ষু পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করে নিল প্রত্যেকের মুখভাব, কিন্তু আমাদের চৈনিক মুখে কোনো ভাবান্তর দেখতে পেল না। পরক্ষণেই বলল শঙ্খস্বরকে এবার নিম্নগ্রামে নামিয়ে, ওর শরীর খুব একটা ভালো নয়, আপনারা কিন্তু বেশি সময় নেবেন না প্লিজ, বেশি কথা ওনাকে দিয়ে বলাবেনও না। গৃহকর্ত্রীরাই ঠিক এইভাবে নোটিশ ঝুলিয়ে দেয় অনাহুতদের নাকের ওপর। আমরা গায়ে মাখলাম না, পুলিশ প্রয়োজন হলে ভিজে বেড়াল হতে পারে, আমি তা হবই, কারণ আমার দৌড় কলম পর্যন্ত। বসবার ঘরে ঢুকে বুঝলাম হুইল চেয়ারে বসে রয়েছেন তথাগত ঘোষ দস্তিদার। ক্লান্ত চোখে চেয়ে রয়েছেন আমাদের দিকে। লুঙ্গির মতো পরেছেন সাদা ধুতি, গায়ে সেকালের জমিদারদের বোতামবিহীন গরদের পাঞ্জাবি, বুকের বাঁদিকে ঈষৎ খোলা, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, নিশ্চয় কেউ কামিয়ে দেয়। এই অক্ষম শরীরে শেভিংয়ের ঝঞ্ঝাট নিত্য বহন করা সম্ভব নয়। কঙ্কালসার আকৃতি, কলার বোন বেরিয়ে আছে, হনুর নিচে গাল তুবড়ে গেছে, খুব ফর্সা রং কিন্তু ফ্যাকাশে, রক্তাভা নেই, মাথার লম্বা লম্বা চুল সাদা, আপাতমস্তক তিনি শুভ্র, যেন একটা শ্বেত জ্যোতির মণ্ডল পরিবৃত। বিষাদের কালিমা শুধু 2 চোখে, সে চোখের জ্যোতি পাটে বসেছে। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যেন একটা প্রাচীন প্রাসাদের ধ্বংসস্তূপ আমি দেখছি। আমি লেখক মানুষ, ভ্রান্তিবিলাস আমাকেই মানায়। আরক্ষা বাহিনীর 2 অফিসার শাল বৃক্ষের মতো দাঁড়িয়ে থেকে 2 হাত তুলে কাষ্ঠ নমস্কার করতেই হুইল চেয়ারে আসীন ভগ্ন প্রসাদ
সবিনয় তা ফিরিয়ে দিলেন। দেখলাম তার আঙ্গুল কাঁপছে। ইন্দ্রনাথ এইসব শুষ্ক লৌকিকতার ধার দিয়েও গেল না। সূচ্যগ্র চোখে শুধু চেয়ে রইল শ্বেত মূর্তির দিকে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইলাম। শ্বেতমূর্তি বললেন, আপনারা বসুন। আসন গ্রহণ সমাপ্ত হলো নীরবে। তারপর নিরস্বরে বলল ভয়ঙ্কর পাত্র কালো যামিনীকে দেখিয়ে, একে এখন যেতে বলুন। তথাগতকে কিছুই বলতে হলো না। গোলাপি সালোয়ার কামিজ বেরিয়ে গেল ঘর থেকে। হুইল চেয়ারের সামনে চেয়ার টেনে নিয়ে আমরা অর্ধচন্দ্রাকারে বসলাম। ইন্দ্রনাথের হিরে চোখে এই রকম দীপ্তি বহু কাল দেখিনি। যেন হিপনোটিক রশ্মি ঠিকরে যাচ্ছে। চোখই ব্রেনের একমাত্র বেরিয়ে থাকা অংশ। চোখের চেহারা দেখে অনুমান করা যাচ্ছে 1.5 কেজি মগজের লক্ষ কোটি স্নায়ু কোষে কি বিপুল পরিমাণ ইচ্ছাশক্তি সংহত করছে ইন্দ্রনাথ রুদ্র আসন্ন যুদ্ধের জন্যে। আমি আড়ষ্ট হয়ে গেলাম। ভয়ঙ্কর বলল, আমাকে চিনতে পারছেন? আশ্চর্য, গলা একটুও কাঁপল না তথাগত ঘোষ দস্তিদারের। তিনি বললেন, 8 বছর আগে আপনি এসেছিলেন ইন্সপেক্টর অভয়ঙ্কর তলাপাত্র। হ্যাঁ হ্যাঁ, স্যাড, ভেরি স্যাড। মেয়েটাকে যে কে মেরে রেখে গেল। না, মেরে তো যায়নি, হার্ট অ্যাটাক। হ্যাঁ, মেডিকেল রিপোর্ট তো তাই, কিন্তু আপনাদের সন্দেহ ছিল। হ্যাঁ, মার্ডার। ভয়ঙ্করের স্বর নিষ্কম্প। নৈশব্দের পর সবিনয় তথাগত বললেন, উঠে দাঁড়িয়ে যে আপনাদের সমাদর করব সে ক্ষমতাও আমার নেই, কিন্তু এদের পরিচয় তো পেলাম না। উনি পরিচয় চাইছেন আমার, ইন্দ্রনাথের এবং জয়ন্তের। মার্ডার শব্দটা কর্ণগোচর হওয়া মাত্র সতর্ক হলেন। আমি কিন্তু সন্ত্রস্ত হলাম। পুলিশি তদন্তে আমার আর ইন্দ্রনাথের উপস্থিত থাকবার অধিকার আইনত নেই, কিন্তু সেই দিকে গেল না ভয়ঙ্কর। বড় চতুর। পুলিশ কখনো ধুতি পাঞ্জাবি পরে তদন্ত করতে যায় না। তথাগত সেই পয়েন্টে যেতে চাইছেন, কিন্তু আইনের পাঞ্জা যুদ্ধে গেলই না ভয়ঙ্কর। বলল, ওরা আমার সতীর্থ। বলেই তথাগত হৃদকম্পন ঘটানোর জন্যে দেখালো জয়ন্তকে। ইনি স্পেশাল সেলের চিফ, মার্ডার কেসে এক্সপার্ট, জয়ন্ত চৌধুরী। আবার অনুপল নীরবতা। তারপর সতর্ক স্বরে তথাগত বললেন, আপনারা তাহলে এখনও বিশ্বাস করেন যে কুন্তলা শীলকে মার্ডার করা হয়েছিল? হ্যাঁ, করি। 8 বছর পরেও? হ্যাঁ। প্রশান্ত স্বরে কথা বলে যাচ্ছেন তথাগত। উদ্বেগকে অন্তর্নিহিত করে রেখেছেন। কঠিন ঠাই। এই ভগ্ন স্বাস্থ্য নিয়ে খেলছেন ভালোই। নিশ্চয়ই তা বুঝে ইন্দ্রনাথ ওর শক্ত চাহনিকে হঠাৎ নরম করে আনল। খেলা শুরু হলো সমানে সমানে। ইন্দ্রনাথ বলল অমায়িক গলায়, 8 বছর আগে পুলিশের কাছে এই ব্যাপারে আপনি যা যা বলেছিলেন সেটা আমি আপনার স্টেটমেন্টে পড়লাম। তথাগত বললেন, হ্যাঁ, আমি বলেছিলাম রাত 9টা নাগাদ কুন্তলা শীল বিদায় নেয়। তার আগে আমি কয়েকটা চিঠির ডিকটেশন দিয়েছিলাম। ও শর্ট হ্যান্ডে লিখেও নিয়েছিল ডিনারের পর। যাওয়ার সময় 4,000 টাকা নিয়ে যায় আমার কাছ থেকে কয়েকটা বিল পেমেন্টের জন্যে। টাকা রেখে দেয় হ্যান্ডব্যাগে। সুরেশ দে, চঞ্চল সেন আর চম্পা সাহা 3 জন গেস্ট সেটা দেখেওছে। হ্যান্ডব্যাগ কাঁধে ঝুলিয়ে আর গলায় স্কার্ফ বেঁধে কুন্তলা শীল যখন বেরিয়ে যাচ্ছে তখনও তাকে ওই অবস্থায় ওই 3 জনই দেখেছে। ফিয়াট চালিয়ে চলে যেতেও দেখেছে। সেই রাতেই তো মারা যায় কুন্তলা। আচ্ছা, কুন্তলা শীলকে তাহলে শেষ দেখেছে এই 3 জন? হ্যাঁ। আপনি তখন প্রাইভেট চেম্বারে ছিলেন? হ্যাঁ। আচ্ছা, অঞ্জনা মল্লিক তো আরেকজন গেস্ট, তা সে কোথায় ছিল? অঞ্জনা মল্লিক বলে একটু জ্যোতি দিলেন তথাগত। খুব সামান্য,
তারপর বললেন, লেডিস টয়লেটে। কুন্তলা শীল সে রাতে আর ফিরে আসেননি। আপনি শিওর? হ্যাঁ, শিওর। হয়তো আপনি জানেন না, আমার বাড়িতে কুন্তলা ফিরে এলে আমি কেন জানবো না? সেটা কি করে হয় বলুন? আচ্ছা, কুন্তলা চলে যাওয়ার পর 4 জন গেস্ট ছিল আপনার বাড়িতে? হ্যাঁ। তা কতক্ষণ ছিল? রাত 12টা পর্যন্ত। রাত 9টা থেকে রাত 12টার মধ্যে কুন্তলা ফিরে এলে ওদের চোখে পড়তো। তা কি করছিল 3 জনে? ওরা ব্রিজ খেলছিল। আচ্ছা, কুন্তলা শীল ফিরে এসে অন্য দরজা দিয়ে বাড়িতে ঢুকলে ওরা কিভাবে জানতে পারবে? ওরা জানলার ধারে বসেছিল, পোর্টিকোর সামনে। গাড়ি ঢুকলে তো জানতে পারত। কাঁচা মিথ্যে বলে যাচ্ছেন তথাগত। চোখের পাতা একটুও কাঁপছে না। মনের ওপর চাপ বাড়ছে, অথচ বাইরে প্রকাশ করছেন না। ঋষিকল্প মূর্তি, শক্ত ধাত। শেয়ানে শেয়ানে কোলাকুলি সেই দৃশ্য আমি জীবনে ভুলব না। প্রসঙ্গ ঘুরিয়ে নিল ইন্দ্রনাথ, তারপর বলল, কুন্তলা মারা যাওয়ার পর আপনি শুনলাম যে মরকত ভবন বেচে দিলেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1 বছর পর। কেন? আমার একার পক্ষে বড্ড বড়। তাছাড়া রিটায়ার করব আমি ঠিকও করেছিলাম। ইন্দ্রনাথ কথার প্যাঁচে কোণঠাসা করছে বটে তথাগতকে, কিন্তু পদে পদে পিছলে যাচ্ছেন ভদ্রলোক। অল্প কথায় মূল পয়েন্ট ধরে রেখেছেন, বিচ্যুতি ঘটতে দিচ্ছেন না একেবারে। মোক্ষম পয়েন্টে চলে এলো ইন্দ্রনাথ। আবার বলল, আপনি থিওরিটিক্যালি রিটায়ার করলেন, বিজনেসের ভার আপনি তুলে দিলেন সুরেশদের হাতে, কি তাই তো? হ্যাঁ। শান্ত জবাব তথাগতর। উনি পার্টনার ছিলেন বলে? এটা পার্টনারশিপের বিজনেস নয়। আপনি প্রোপাইটার? হ্যাঁ, এখনও আমি প্রোপাইটার। তাহলে সমস্ত দায়িত্ব সুরেশদেরকে আপনি কেন দিলেন? স্নিগ্ধ হাসি হাসলেন তথাগত, স্বর্গীয় হাসি, যেন করুণার অবতার। পরোপকার পরম ধর্ম। তিনি আবার বললেন, বয়সের ফারাক থাকলেও সুরেশ আমার বন্ধু এবং খুব বিশ্বস্ত। জিজ্ঞাসা করেছিলাম আমার বিজনেস ম্যানেজ করতে পারবে কি না, ও রাজি হয়েছিল। প্রমোশন দিয়ে সুপ্রিম অথরিটি আমি দিয়েছিলাম। রেজাল্ট ভালোই হয়েছে, আমি খুব খুশি। খুশি তো সুরেশ দে নিজেও। মনে মনে আমি বলছিলাম, ইংরেজিতে একটা প্রবাদ আছে, হিন্দি ছবি যে প্রবাদ নিয়ে ফ্যান্টাসি বানিয়ে বাজার ধরে রেখেছে, এটাও হলো তাই। ছেঁড়া কাঁথা থেকে সোনার খাট, প্রাপ্যের অধিক পাওয়া। ইন্দ্রনাথ ঠিক এই পয়েন্টে চেপে ধরল তথাগতকে। অনেক বেশি পাওয়া হয়ে গেল না? জুনিয়র এক্সিকিউটিভ থেকে 1 লাফে বকলমে মালিক। কি বলেন আপনি? স্থির চোখে চেয়ে রইলেন তথাগত। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। আবার কালকে নিয়ে আসবো এর পরবর্তী তথা শেষ অধ্যায়। আপনারা শোনার জন্য তৈরি থাকবেন। ভালো থাকবেন। নমস্কার।